সব নদী পথে এসে রাতে মিটিং করতেন হারিকেন লণ্ঠন জেলে। স্বাধীনতা সংগ্রামের হ্যাঁ সময় হ্যাঁ, মিটিং হতো, মিটিং ঘর। মিটিং। নেতাজি এসেছিলেন দুবার, বাঘা যতীন, রাসবিহারী বসু, বিপিন বিহারী গাঙ্গুলি, চিত্তরঞ্জন দাস। 12টা পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ থাকে বেশ 3.5 ঘন্টা, তারপর 3:30 থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। এখানে রান্নাঘর ছিল দোতলা 78-এ, বন্যের রান্নাঘরটা পড়ে যাওয়ার পর রান্নাঘরটা তৈরি হয়নি, ফাঁকা জায়গাতে ধান থাকতো। আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর, আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। তো আশা করি ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের গন্তব্য কোথায় আছে। আজকে আমরা যাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের বসত বাড়িতে, যেটা আমাদের সামনে দেউলটি, বাগনানের কিছুটা পরে। দেউলটি মোড় থেকে একটু ভিতরে ঢুকতে হবে। তো এখন আমরা আমাদের রাস্তায় আছি পাঁচলা মোড় যাওয়ার। এটা হচ্ছে আমাদের সকালের পাঁচলা বাজার। আজ তুলনামূলকভাবে ভিড় অনেকটাই কম, নাহলে এই বাজারে যাতায়াতের সমস্যা হয়ে যায়, এত ভিড় থাকে। আর আজকে সপ্তাহের মাঝখানের একটা দিন, তো তো সেই জন্য ভিড় কম হওয়াটাও একটু স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। তবে এই যে জিনিসগুলো, জামটা প্রতিদিনই দেখতে পাবেন আপনি পাঁচলার রাস্তায় আর কি। আমরা চলে এসেছি পাঁচলা মোড়। আমাদের ভিডিও শুরু থেকে এটা আপনি দেখতে পাবেন প্রতিবারই। আর এটা হচ্ছে আমাদের ন্যাশনাল হাইওয়ে। এই বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে কলকাতা, আর ডান দিকটা যাচ্ছে খড়গপুর বা কোলাঘাট সাইড আর কি। আমরা এই কোলাঘাট সাইডেই যাব, কারণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কুঠি সেটা হচ্ছে দেউলটি, কোলাঘাট ব্রিজের বেশ কিছুটা আগে। জায়গাটার নাম দেউলটি। আমরা পাঁচলা মোড় ছেড়ে অনেকক্ষণই বেরিয়ে এসেছি। এখন আমরা উলুবেড়িয়ার কাছাকাছি আছি। সম্ভবত আমাদের যেতে আর 10-15 মিনিট সময় লাগবে ম্যাক্সিমাম, কারণ সকালবেলা সেরকম রাস্তার চাপ নেই, যেহেতু সকাল। দেখতেই পাচ্ছেন রাস্তা ফাঁকা, শুধু সিগন্যালগুলো একটু দাঁড়াতে হচ্ছে, বাকি সেরকম চাপ নেই। এদিকে প্রথম লং ভিডিওসের জন্য যাওয়া আর কি। এর আগে গিয়েছি, বাট সেগুলো সবই শর্টস করা হয়েছে, রিলস করা হয়েছে। তো লং ভিডিওসের জন্য এই প্রথম। এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা উলুবেড়িয়া মেডিকেল কলেজ তৈরি হচ্ছে, মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, এবং এটার নামও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ। আর আমরা ওই শরৎচন্দ্র মহাশয়ের বাড়িতেই যাচ্ছি আজকে। এখন প্রায় 10:30 বাজে, আর আমরা চলে এসেছি ফুলগাছিয়া পেরিয়ে। এটা বলে মহিষরেখা ব্রিজ, যেটা আছে দামোদর নদীর উপর। আমরা পরে একদিন দামোদরের সাইডে একটা হাট বসে, ওই হাটেরও হয়তো ভিডিও করতে আসবো। হাটটা মূলত শুধু হাট নয়, ওখানে এলে দুটো জিনিস পাওয়া যাবে। সেটা হচ্ছে ওখানকার চাষিদের সঙ্গে কথা বলা যাবে। ওনারা দামোদর নদের পাশেই চাষ করে, আর সেই জিনিসগুলোই ওনারা হাটে বিক্রি করে। ওই হাটটা প্রতিদিন বিকালে বসে। এটা হচ্ছে মহিষরেখা ব্রিজ, আর এটা হচ্ছে দামোদর নদী, দেখতে পাচ্ছেন। আর এদিকটা আর এদিকেও, দুদিকেই প্রচুর পরিমাণে চাষ হয়। আচ্ছা, আপনারা যদি বাইক নিয়ে বা গাড়ি নিয়ে আসেন নিজেরা, তো এখান থেকে আপনাদের আর ব্রিজ ধরলে হবে না। বাগনানটা ক্রস করে এসে আর একটা মোড় পড়বে, ওই মোড়ের পরে যে ব্রিজটা আছে সেই ব্রিজটা ধরবেন না। ব্রিজের নিচে থেকে এই যে রাস্তাটা আছে, এই যে বাঁদিকে ঢুকছে গাড়িগুলো, আপনারা এই দিকে ঢুকে যাবে, কারণ ব্রিজের নিচে দিয়ে আমরা ক্রস করে ডান দিকে যাব। আপনি বাইক নিয়ে আসুন বা 4 হুইলার নিয়ে আসুন, এই ডান হাতটা নেবেন, নিয়ে এই যে সোজা রাস্তাটা, এই যে সোজা রাস্তাটা, এটা চলে যাচ্ছে পানিত্রাস বা শরৎকুঠি, এটা আর কি। মেন রোড থেকে ভেতরে কিন্তু আপনাদের অনেকটা আসতে হবে। রাস্তা অনেক ভালো,
সোজা রাস্তা, একটা বাঁক মোড় পড়বে, বাঁ দিক নেবেন। বাকি যদি বুঝতে অসুবিধা হয় যাকে হোক জিজ্ঞাসা করবেন যে শরৎচন্দ্র কুঠি যাবো। অনেক ফেমাস একটা জায়গা, যে কেউ বলে দিতে পারবে আপনাদের। বাই চান্স কোনোভাবে গুগল ম্যাপ কাজ করলো না, তখন তো জিজ্ঞাসা করা লাগবে, সেই জন্য। বাকি ম্যাপ ধরে আপনি ইজিলি চলে যাবেন, কোনো সমস্যা নেই। বাকি এখানে টোটো আছে দেখতে পাচ্ছেন। আপনারা যদি বাস বা অন্য কোনোভাবে আসেন, যদি ট্রেনে করে আসেন, তাহলে আপনাদের সব থেকে কাছের যে স্টেশনটা পড়বে সেটা হচ্ছে দেউলটি। আপনি হাওড়া থেকে পাঁশকুড়া, খড়গপুর এদিকে যাওয়ার যে কোনো লোকাল করে আসতে পারবেন দেউলটি। এবার দেউলটি স্টেশন থেকে ডাইরেক্টও এখানের জন্য টোটো পেয়ে যাবেন, ঠিক আছে। সেখানে ভাড়াটা একটু বেশি পড়বে। আর যদি বাসে করে আসেন তাহলে ওই মোড়ে নামতে হবে। মোড়টার নাম সম্ভবত মানকুর মোড়। ওখানে নেবে, ওখান থেকে ডাইরেক্ট টোটো পেয়ে যাবেন, বা ওখান থেকে এই কাটা সার্ভিস করেও আসতে পারবেন। এখানে মোড় থেকে টোটাল ডিস্টেন্স মিনিমাম 10 কিলোমিটার তো হবে, কারণ এখান থেকে 4 কিলোমিটারের রাস্তা। আর এবার বলি, আপনি যদি কলকাতা থেকে আসেন তাহলে আপনার ডিস্টেন্সটা হয়ে যাবে, ধরে নিন 70 কিলোমিটার তো হবে, কারণ আমাদের পাঁচলা থেকে এখানকার ডিস্টেন্স 32 কিলোমিটার, আর পাঁচলা থেকে কলকাতার ডিস্টেন্স ওই 39 কিলোমিটারের মতো। তো 70-80 কিলোমিটার ধরে রাখুন। তবে এই শীতে বিশেষ করে পিকনিক থেকে আরম্ভ করে আর একদিন ছুটি কাটানোর জন্য একটা পারফেক্ট প্লেস। পিকনিক করারও প্রচুর স্পট আছে ওখানে। সমস্ত ডিটেলস ভিডিওর মধ্যে দিয়ে দেবো অবশ্যই, কী করে আসবেন। যদি পিকনিকের জন্য স্পট বুক করতে চান তো সেগুলো করতে পারবেন। সেই নাম্বারগুলো আমরা স্ক্রিনে দিয়ে দেবো, বা ওনাদের থেকে বলিয়েও নেবো নাম্বারগুলো। তো ওই নাম্বারে যোগাযোগ করে আসবেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজকে আমরা এসেছি পানিত্রাস, যেটা শরৎচন্দ্র কুঠি নামে পরিচিত। এটা শরৎচন্দ্র মহাশয়ের পৈতৃক ভিটে নয়, এটা উনি বয়সকালে এসেছিলেন। ওনার দিদির বাড়ি এখানে গোবিন্দপুর, কিছুটা দূরে। তো ওখান থেকে উনি এখানে এসে এই জায়গাটা ওনার খুব পছন্দ হয়। ওনার যে পৈতৃক ভিটে সেটা হচ্ছে হুগলি, আর উনি এখানে আসেন, এসে শেষের জীবনটা এখানে কাটান। এখানে এসে এই জায়গাটা পছন্দ হয়, রূপনারায়ণ নদীটা বিশেষ করে ওনার মন জয় করে। তারপরে উনি এখানে এই বাড়ির যে জায়গাটা কেনেন, এবং 2 বছর পর সম্ভবত 1923-এ কেনেন, এবং 1925 সালে বাড়িটা স্থাপন করেন, এবং তারপর থেকে উনি বাকি জীবনটা এখানে কাটিয়েছেন। এটা লিখতেন, এটা ওনার লেখার ঘর ছিল। সামনে চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর সোজা যে জানলাটা দেখছেন, জানলাটা খোলা থাকতো। বাইরে যে বাঁশ গাছ পাঁচিলটা দেখছেন ওটা ছিল না। রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইত। 2 নম্বর রাকে লক্ষ্য রাখুন, ওনার জুতো আছে। ইজি চেয়ারে কনে লক্ষ্য রাখুন, ওনার লাঠি। আর ইজি চেয়ারে ওনার নিচে যে মৃত্যুসজ্জা ছবিটা দেখছেন, শরৎচন্দ্রের গীতার পক্ষে স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়। এই লেখাটা দিয়ে নিন, লেখাটা আর ইংলিশটাও দিয়ে নিন। পাশের ঘরটা চলে আসুন, এই ঘরটা আসুন, স্টার্ট করুন। এটা বৈঠকখানা ছিল, এখানে বসে বিপ্লবীদের মিটিং হতো। নেতাজি এসেছিলেন 2 বার, বাঘাযতীন, রাসবিহারী বসু, বিপিন বিহারী গাওলি, চিত্তরঞ্জন দাস সব নদী পথে এসে রাতে মিটিং করতেন। হারিকেন লণ্ঠন জেলে স্বাধীনতা সংগ্রামের মিটিং হতো, মিটিং ঘর। ওইটা 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। কনে লক্ষ্য রাখুন, ওটা গড়গড়া তামা খেতেন। আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়তেন।
আর ওই সাদা প্রেমে পাশে বাঁধানো ছবি নাতি নাত বইয়ের ছবি। আচ্ছা, ওই দুটো। হ্যাঁ, আর আয়নাটা লক্ষ্য রাখুন, ওটা বেলজিয়াম কাছের আয়না। একটা সোফা, উনি বসতেন, এখানে বিপ্লবীদের মিটিং ঘর ছিল। এটা চরকা রয়েছে, এটা চিকিৎসা, উনি বিনা পয়সা গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, লক্ষ্য রাখুন, হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তখন। জাতীয় কংগ্রেসের সিম্বলটি এই চরকা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন, গরিব দুঃখীদের বিনা পয়সা হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। ওটা চিকিৎসার ঘর। এই খাঁচাতে ময়ূর পুষতেন, এখন ময়ূর ডাকা নিষেধ, তাই ময়ূর ডাকা হয়নি। ঠাকুর রয়েছে, লক্ষ্য রাখুন, রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুরটা আজও নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আলমারিতে ওষুধ রয়েছে। আমার নাম টুবাইপতি, আমরা বংশ একটু আগে আসুন, খালি আলোটা বাজবে। হ্যাঁ, বলুন। আমার নাম টুবাইপতি, আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীর ধারে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এইটা ধানের গোলা, ধান থাকতো, আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। এখানে রান্নাঘর ছিল, দোতলা 78-এ বন্যের রান্নাঘরটা পড়েই যাবে, রান্নাঘরটা তৈরি হয়নি ফাঁকা জায়গাতে। এই যে সিস্টেমটা করা রয়েছে, এটা হচ্ছে ভাতের ফ্যান গড়ানোর জন্যে। এইটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। ওপরে যান আস্তে আস্তে, ওপরে বেডরুম আছে। এটা হচ্ছে বিপ্লবীদের রাস্তা। ওনারা আসতেন, কোনো সময় যদি কোনো সমস্যা হতো তো সেক্ষেত্রে ওনারা এই রাস্তা দিয়ে চলে যেতেন। এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামেশ্বরমতি গল্পের পেয়ারা গাছ। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা। উনি না খেতে সোনার নোলক পরিয়ে রেখেছিলেন। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো সামনের পুকুর থেকে মাছ। আর এইটা হচ্ছে সিমেন্টের ঠিক পেয়ারা গাছ। এটাই হচ্ছে সেই পুকুর, যেই পুকুরের কথা উনি বলছিলেন, যে এখানে দুটো মাছের নাকের মধ্যে উনি সোনার নথ লাগিয়ে রেখেছিলেন। একজনের নাম কার্তিক আর একজনের নাম গণেশ। আর উনি খেতে দেওয়ার সময় ডাকতেন, যার নাম ধরে ডাকতেন সে আসতো খাবার জন্য। ওনাদের থেকে জানতে পারলেন অনেক কিছু, তবুও আমি বলে দিই যেটা ওনারা হয়তো বলেননি। আপনারা শুনেছেন শরৎচন্দ্র মহাশয় একটি ছদ্মনামে লিখতেন, আর সেই নামটি হলো অনিলা দেবী। এই অনিলা দেবী হলেন ওনার বড়দির নাম, এবং ওনার এই বড়দির বাড়ি গোবিন্দপুরে ঘুরতে এসে ওনার এই জায়গাটা পছন্দ হয়, এবং উনি এখানে শেষ জীবনটা কাটানোর সিদ্ধান্ত নেন। উনি ছিলেন যেমন একজন অসাধারণ সাহিত্যিক, তেমন ছিলেন গরিব মানুষদের জন্য ভাবার মতো একজন সমাজসেবকও। উনি বাড়িতে বিনা পয়সায় গরিব মানুষের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এইসবের মধ্য দিয়ে জীবনের প্রায় 13টি বছর কাটান এই দেউলটির বাড়িতে। এই দিকটা দেখতে পাচ্ছেন, এই দিকটা হচ্ছে রূপনারায়ণ নদী, কিছুটা দূরে দেখা যাচ্ছে। ঠিক আছে, বলা হয় যে নদীটা তখন আরও সামনের দিকে ছিল। আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন শরৎচন্দ্র মহাশয় এটাতে হেলান দিয়ে নদীর আনন্দ উপভোগ করতেন। এই যে সৌন্দর্যটা তিনি উপভোগ করতেন। আমরা এখন আছি শরৎচন্দ্র কুঠির দোতলায়, এবং এটা হচ্ছে মেন গেট, যেটা দিয়ে আমরা প্রবেশ করেছি। আর একটা গেট এদিকে আছে, ওই দূরে, ওটা থেকে বেরোনো যায়। আর এখন আপাতত ভিড় অতটা নেই, কিন্তু যত সময় বাড়বে তত ভিড় বাড়তে থাকবে। আর শীতের জন্য টাইমটা হচ্ছে এনাদের সকাল 10টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ থাকে বেশ 3.5 ঘন্টা, তারপর 3:30 থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা ওনাদের থেকে তবু জেনে আপনাদের ভালো করে জানিয়ে দেবো, ঠিক আছে, যদি আসেন আপনারা এই টাইমিংটার জন্য কোনো অসুবিধা না হয়। তো নিচে আপনারা দেখলেন ওনার লেখার রুম আর বিপ্লবীদের জন্য মিটিং করার রুম, আর উপরে ছিল ওনার শয়নকক্ষ যেখানে উনি থাকতেন। এবং এটা
এটা হচ্ছে ওনার শয়নকক্ষ, আর দুটো রুম আছে এখানে অ্যাকচুয়ালি, এটা আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা। যদি কোনো গেস্ট আসতো বা কিছু তো তখন ওই রুমটা ইউজ করা হতো। বাড়ি কিন্তু এখনও অনেক সুন্দরভাবে আছে, যেহেতু এনারা অনেক কেয়ারটেকার রেখেছেন বাড়িটা সাজিয়ে রাখার জন্য। তো এটা দেখতে পেলেন, দেখালাম আপনাদের, এটা ওনার শয়নকক্ষ। দুটো রুম আছে, এদিকে একটা আর ওদিকে একটা। একটাই উনি থাকতেন, আর একটা যদি কেউ কোনো গেস্ট আসতেন, মানে বিপ্লবীরাই আসলো, যেতে পারলো না, সেই মুহূর্তে ওনাদের জন্য একটা শয়নকক্ষ ছিল। আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে এটা হচ্ছে রাত্রে ইউজ করার মতো একটা টয়লেট আর কি। নিচে না নামতে হয়, টয়লেটটা ছিল ওখানে বাড়ির বাইরে। সেকালে সব টয়লেটই বাড়ির বাইরে থাকতো, আমাদের পুরানো বাড়িরও আছে, ওদিকটাই ছিল। এটা হচ্ছে ওনার ধানের গোলা, আর এটা ঠাকুর ঘর। তো এটা হচ্ছে বাইরের উঠোনের অংশ, আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধানের গোলা তখনকার। তো ধানের গোলা বলতে আমরা নর্মাল একটা ভেবেই নিই যে গোল মতো হবে, না এটা সেরকম নয়। এটা হচ্ছে চৌকো আকৃতির ধানের গোলা, আর এগুলো হচ্ছে বাঁশ, আর ভেতর থেকে সম্ভবত মাটির প্রলেপ দেওয়া আছে। আর এটা হচ্ছে শরৎচন্দ্র মহাশয়ের ঠাকুর ঘর, এখানে সম্ভবত পুজো করা হতো আর কি। আর এই দিকটা হচ্ছে বাথরুম, বাড়ির বাইরে ছিল। আর ওনারা যেটা বললেন, এখানে ছিল রান্নাঘর, যেটা বন্যায় ভেঙে যায়, আর তারপরে সেটাকে আর করা হয়নি আর কি। এখন আর স্বাভাবিকভাবে ধানের গোলা দেখাও যায় না। তো এটা অনেক সুন্দর, আমরা দেখেছিলাম 58 গেট আমরা গেছিলাম, সেখানে আমরা কিছু ধানের গোলা দেখেছিলাম, যেমন ধানের গোলা আমরা পড়ে থাকি আর কি, গোল মতো। এটাই শরৎচন্দ্র মহাশয় দেখতে এত পছন্দ করেছিলেন, যার জন্য তিনি এখানে এসে বসবাস শুরু করেন। তবে শোনা যায় বাড়িটার কাছে আগে ওই পাঁচিলের পাশ থেকে এই নদীটা যেত, কিন্তু কালের ক্রমে নদীটা পিছিয়ে গেছে। বাকি কতটা সত্য বা কতটা ঠিক সেটা প্রপার আমাদের জানা নেই। আর এখানে আগে যখন এসেছিলাম অতটা বসার জায়গা ছিল না, কিন্তু এখন আছে, দেখতে পাচ্ছেন বসার জায়গাও আছে। আর তুলনামূলকভাবে ভিড় অনেক বেশি, বিশেষ করে এখন ফাঁকা থাকার কথা তো। আর এই যে জায়গাগুলো সব পিকনিকের স্পট, আর আপনি ওনার সঙ্গে কথা বলে নিতে পারেন পিকনিক যদি আপনাদের করা হয়। পিকনিক করার যদি ইচ্ছা থাকে, সে গ্রুপে হোক বা আপনারা যদি সিঙ্গেল আসতে চান, বাইক পার্কিং থেকে আরম্ভ করে সব কিছুই পেয়ে যাবেন, কোনো রকম কিছু সমস্যা হবে না। আর যদি পিকনিকের ইচ্ছা হয়, বিশেষ করে ডিসেম্বর মাস আর পিকনিকেরই সময়, ডিসেম্বর জানুয়ারি, তো যদি পিকনিক করার হয় অবশ্যই যোগাযোগ করবেন, উনি সমস্ত রকম ব্যবস্থা করে দেবেন, ওনার সঙ্গে কথা বলে নেবেন। আর বাকি এখানেও অনেক কিছু আছে, এনাদের সঙ্গেও কথা বললে এনারাও করিয়ে দিতে পারবেন। বাকি প্রচুর পরিমাণে পিকনিক হয়, কারণ আমরা 2 বছর আগে একবার এসেছিলাম, তখন প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর সেটা ছিল ডিসেম্বরের শেষের দিকে, মানে এই সময় আর কি, 25শে ডিসেম্বর বা জানুয়ারি 1 ছিল, মনে নেই অতটা, কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো আপনাদের যাদের ইচ্ছা আছে, ঠিক আছে, কলকাতা থেকে তো খুব একটা বেশি দূরে নয়, তো কলকাতা হোক বা আশপাশে, আমাদের আশপাশ থেকে যদি আসতে চান অবশ্যই আসতে পারেন। আর স্ক্রিনে আমি ওনার নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করে নেবেন। আর এটা হচ্ছে রূপনারায়ণের ধার, এখানে চাইলেই আপনারা এসে অনেকটা সময় কাটাতে পারবেন, অনেক সুন্দর জায়গা আছে, ঠিক আছে, পরিবেশ অনেক সুন্দর। এদিকটা চাষবাস হচ্ছে, এদিকে নৌকা দেখতে পাবেন, বাকি খাবারের স্টল থেকে আরম্ভ করে এই যে দিকগুলো, এগুলো সব পিকনিক স্পট। এদিক আছে, ওই দিক আছে, প্রচুর পরিমাণে পিকনিক স্পট আছে। যেহেতু ডিসেম্বরের সময়, তো এই সময় যদি আপনাদের পিকনিক করার ইচ্ছা হয় অবশ্যই আসতে পারবেন। একটা মনোরম পরিবেশে অবশ্যই পিকনিক করতে পারবেন, পুরো গ্রুপ নিয়ে এসে। পিকনিকের বোর্ডগুলো সব দেখতে পাচ্ছেন। আর যেহেতু আমরা একদম সকাল সকাল এসেছি, তো এদিকে মেন যে ভিড়টা সেটা দুপুরের পর থেকে, বিকাল থেকে আর কি। তো এখন অবশ্যই ভিড় অনেকটা কম, আমরা সেই জন্য এসেছি ভিডিও করার উদ্দেশ্য নিয়ে, তো সেই জন্য এখন ভিড়টা কম। বাকি আপনারা যদি
ভালো অনেকটা টাইম কাটানোর জন্য আসেন তাহলে অবশ্যই আপনারা বিকেল করে আসবেন, এটা আপনাদের রেকমেন্ড করব। কারণ এখানে বিকালবেলা প্রচুর পরিমাণে ভিড় থাকে আর ওয়েদারটা অনেক সুন্দর থাকে। তো যদি আসতে চান এমনি ঘুরতে তো অবশ্যই বিকাল করে আসবেন। আর যারা পিকনিক করবেন তারা তো যেমন সকালে আসেন, তো আমরা নাম্বার দিয়ে দেবো, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন। শুধু পিকনিকের জন্য নয়, আপনারা নর্মাল যদি বন্ধুরা 2-3জন ঘুরতে আসেন অবশ্যই ঘুরতে আসতে পারবেন। আর খাওয়া দাওয়ার অনেক ছোটোখাটো হোটেল রেস্টুরেন্ট আছে, কোনো রকম অসুবিধা হবে না। আর এই ধরনের ভিডিও আমাদের দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরাও আরও একটু মোটিভেট হব বেশি ঘোরার জন্য। আর অবশ্যই লাইক করবেন, যেহেতু নতুন চ্যানেল তো আমাদেরও গ্রো হলে আমাদের নিজেদের ভালো লাগবে, নিজেরা উৎসাহিত হব আরও নতুন ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ।